এলাকায় যারা বসবাস করছেন তারা রাষ্ট্রের সার্বভৌম, এ রাষ্ট্রের মালিক। জনগণ, রাজনীতিবিদ, সরকার, রাষ্ট্র একই রেখায় চলবে। সরকার চায় আবাসিক খাতের গ্যাস চলে যাবে সিলিন্ডারে, আর আমাদের দেশে যতটুকু গ্যাস আছে এটা পাইপলাইনের মাধ্যমে তারা দিতে চায় ইন্ডাস্ট্রি। রাস্তার পানির কথা যেটা বললেন, এটাও এই এলাকার, পুরো এলাকার সমস্যা। সমাধানের উপায় বের করেছি, আগামীতে আপনাদের সহায়তায় আসলে করে দেবেন ইনশাআল্লাহ। মার্কেট মানেই তো আপনি ইনকাম করবেন, আমি খাবো, এই যে স্টাইল। আপনাদের কাছ থেকে অবৈধ সুবিধা নেবে শেখ রবুল আলম বেঁচে থাকতে হবে না। জনপ্রতিনিধি মানে কি? রাজনীতির নামে চাপ প্রয়োগ ব্যবসায়ীদের উপর, খবরদারি। ব্যবসায়ীদের উপার্জন নিজে কোনো কাজ না করে সংসার চালানো চলবে না। কিছু দুর্বৃত্ত লালন করার জন্য রাজনীতি করি না ভাই, কি স্পষ্ট ক্লিয়ার। 10টা বাড়ি আছে আপনার, আপনি নিজে একটু গুন্ডা পালবেন, আবার ফোন করে বলবেন বাড়ি একটু দেখতো, একটু সাইজ করে দিত, তার একটু সাইজও করাইবেন, আবার নিজে একটু সাইজ হইবেন, কিছু দিবেন, আর আমার কাছে এসে বলবেন ভাই আইন শৃঙ্খলা খারাপ, সমাধান নাই। শেখ রবুল আলমকে পারচেস করা যাবে না, কিন্তু শেখ রবুল আলমকে আপনার দাঁড় গোড়ায় কালকে সকালবেলা আপনার বাসার সামনে পাবেন সেবক হিসাবে, যদি আপনি ন্যায্য হন। আপনারা যখন এখানে স্থানীয় বাসিন্দা আছেন এবং এই মার্কেটে যারা আছেন তারা সম্মানিত নাগরিক। মার্কেটে যারা আছেন তারা রাষ্ট্রের অর্থনীতিকে বিনির্মাণ করছেন। এলাকায় যারা বসবাস করছেন তারা রাষ্ট্রের সার্বভৌম, এ রাষ্ট্রের মালিক। আপনারাই হচ্ছেন ক্ষমতার, কারণ রাষ্ট্রের মালিক আপনারা। আমি যেটা চাই সেটা হচ্ছে রাষ্ট্রের মালিক মানে সাধারণ জনগণ, রাজনীতিবিদ এবং ধরেন সরকার, এর মধ্যে একটা ব্রিজ তৈরি করতে চাই। কমিউনিকেশন, এই কমিউনিকেশন যত বিল্ড আপ হবে, রাজনীতি তত দায়বদ্ধ হবে, সরকার তত জবাবদিহি হবে, আপনারা জনগণ ক্ষমতাবান হবে। এটা ছাড়া সম্ভব না। এই জবাবদিহির জায়গাটা এবং পারস্পরিক মিথস্ক্রিয়ার জায়গাটা আমরা এস্টাবলিশ করতে চাই। এটা ছাড়া সরকার সফল হবে না, এটা ছাড়া রাজনীতির গুণগত পরিবর্তন হবে না, এটা ছাড়া আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। যার ফলে প্রথম কাজ হচ্ছে জনগণ, রাজনীতিবিদ, সরকার, রাষ্ট্র একই রেখায় চলবে, একই সাথে বসবে, পরস্পরের কথা শুনবে, সমস্যা অনুধাবন করবে, চিহ্নিত করবে। সমাধানের জন্য জনপ্রতিনিধি যদি আপনি আমাকে নির্বাচিত করেন, আমি গিয়ে আপনার হয়ে রাষ্ট্রে বার্গেনিং করব। এই সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়নি, আমরা সেটা প্রতিষ্ঠিত করতে চাই। এটা হচ্ছে আমার মূল কাজ। সমস্যার কথা বললেন, সমস্যা চিহ্নিত। আমি এই এলাকারই ছেলে, আমিও জানি আপনার সমস্যা কি। আপনার যা সমস্যা তা আমারও সমস্যা। আপনার গ্যাস থাকে না, আমারও গ্যাস নাই। আপনার এলাকায় যখন পানিতে ডুবে যায়, আমার এলাকাও পানিতে ডুবে যায়। সমাধান কোথায়? এটা সমাধান করার জন্য আমি তিতাস কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম। এই তিতাস কর্তৃপক্ষের কাছে আমি যাওয়ার ফলে তাদের কাছে আমি জবাব শুনেছি। সরকার চায় না পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ যেটা বিদ্যমান আছে এটা অ্যাজ ইট ইজ থাকুক, এটা ফাংশন করুক, এটা সরকারই চায় না। এটা আপনার এলাকার সমস্যা না, এটা শুধু ঢাকা শহরের সমস্যা না, এটা আমাদের নীতি নির্ধারণী সমস্যা। আমি বুঝাতে পেরেছি? সরকার চায় আবাসিক খাতের গ্যাস চলে যাবে সিলিন্ডারে, আর আমাদের দেশে যতটুকু গ্যাস আছে এটা পাইপলাইনের মাধ্যমে তারা দিতে চায় ইন্ডাস্ট্রি। এটা তাদের পলিসি। যার ফলে এই গ্যাস লাইনগুলি মেরামত দরকার, সংস্কার দরকার, রিপ্লেসমেন্ট দরকার। যদি আপনাকে অবাধে গ্যাস দিতে হয়, সেখানে সরকারের বাজেটও নাই, কোনো প্রকল্পও নাই। অর্থাৎ আপনার লাইন জ্বলার জন্য, আমার লাইন জ্বলার জন্য ভেঙে পড়েছে, গ্যাস ওখান থেকে অবারিতভাবে যেতে পারে না। এর জন্য যে কর্মসূচি এবং প্রকল্পগুলি নেওয়া দরকার, সেখানে সরকারের কোনো বাজেটও নাই, মনোযোগও নাই। যার ফলে তারা এই সমস্যার সমাধান রাতারাতি দিতে পারছে না। আমি 3 বার তিতাসে গিয়েছি। তারা আমাকে বলেছে নির্বাচিত সরকার যদি আসে, তারা যদি নীতিগত সিদ্ধান্ত নেয় যে পাইপলাইনের মাধ্যমে যেখানে গ্যাস আছে এটা তারা রাখবে, এটা থাকবে, তাহলে ওই সরকার যদি কোনো বাজেট বরাদ্দ করে মেরামতের জন্য, সংস্কারের জন্য, অথবা নতুন লাইন কানেক্টিভিটিটা অ্যাজ ইট ইজ রাখার জন্য কোনো বাজেট এবং কোনো প্রকল্প নিলে তখন কেবল এই সমস্যার সমাধান হবে। তার মানে আমাদের নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। প্রশ্ন হলো নির্বাচিত সরকার আসলে কি করবে? নাও করতে পারে, কারণ রাষ্ট্রের পলিসি এটা। আমি যদি আপনাদের প্রতিনিধি হই, আমি যে চেষ্টাটা করব, আমার দল যদি সরকার গঠন করে, আমি
সরকারকে বোঝাতে সক্ষম হব যে পাইপলাইনে যে সমস্ত গ্যাসগুলি বাসাবাড়িতে আছে এটা যাতে অব্যাহত থাকে, তারা যাতে গ্যাস পায়, এই পরিকল্পনাটা আপনারা নেন, তার জন্য অর্থ বরাদ্দ করেন, প্রকল্প প্রণয়ন করেন, বাস্তবায়ন করেন, মানুষ যাতে অবাধে গ্যাস পায়, কারণ তারা টাকা দেয়। আমি এটা করব, কিন্তু তার জন্য আমার সরকার দরকার। এ সরকারের এই পলিসির মধ্যে নেই। অতএব আমি তিতাসে গেলেও কোনো সমস্যার সমাধান নেই। রাস্তার পানির কথা যেটা বললেন, এটাও এই এলাকার, পুরো এলাকার সমস্যা। আমি যেখানে যাচ্ছি প্রতিদিন 14 থেকে 15টা এরকম মত বিনিময় সবাই করছি। সবারই 3টা প্রবলেম: গ্যাস, জলাবদ্ধতা, আবার অন্য বাহিনীর কিছু আছে তাদের আস্ফলন। এই 3টা ছাড়া আর কোনো সমস্যা দেখছে না। মানুষ সুখে আছে, আর্ন করছে, সবই ঠিক আছে, নিরাপত্তার ঘাটতি আছে, আর এই কিছু জরাজীর্ণ সমস্যা আছে। সেটা নিয়েও আমি গিয়েছি। সেখানে যে প্রবলেম, এই অঞ্চলের যে রেইন ওয়াটার, এই রেইন ওয়াটারটা ডিসপাস হওয়ার একটাই মাত্র পথ, হোটেল সোনারগাঁর পিছনে যে রোডটা, ওই পার্কের ওখান দিয়ে ওই লাইনটা দিয়ে হাতিরঝিলে চলে যায়। ওরা যখন পরিকল্পনা করে, হাতিরঝিল কর্তৃপক্ষ বাস্তবায়ন করেছিল সেনাবাহিনী, সেখানে ওরা ওই ওয়াটার যাওয়ার জন্য যে ওয়াটার ধারণ করা আইডিয়া করেছিল, ওয়াটার তার চেয়ে রেইন ওয়াটার বেশি হচ্ছে, যার ফলে ওখানে লাইনটা ক্লিয়ার না এবং সাফিসিয়েন্ট ওয়াটার যেতে পারে না, যেতে সময় লাগে। 1.5-2 ঘন্টা সময় লেগে গেলে এই 1.5-2 ঘন্টা জলাবদ্ধতাটা হয়ে যায়। ওরা আমাকে বলেছে যে ওই একই কথা, আপনারা ক্ষমতায় আসলে ওইটাকে আর একটু প্রসারিত করতে হবে, ক্যাপাসিটিটা একটু বাড়াতে হবে। তারপর 2-1টা জায়গায় আছে যেখানে রেইন ওয়াটার যাওয়ার জায়গাই নাই, সেখানে আর কয়েকটা পাইপলাইন যদি আমাদের যে সমস্ত জায়গাগুলি ভেঙে গিয়েছে, ভরাট হয়ে গেছে, এটা রিপ্লেসমেন্ট করলেই সমস্যার সমাধান হবে। আমি এই কথা বলার কারণ হচ্ছে, আপনাদের সমস্যা আমার সমস্যা, আমি এটা চিহ্নিত করেছি, সমাধানের উপায় বের করেছি, কিন্তু সমাধান করার জন্য যে কর্তৃপক্ষ দরকার রাষ্ট্রে, সেটা এই মুহূর্তে নেই। আগামীতে আপনাদের সহায়তায় আসলে করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কি আমাদের দলের কিছু লোকজন এসে আপনাদের ডিস্টার্ব করে কিনা জানি না। মার্কেট মানেই তো আপনি ইনকাম করবেন, আমি খাবো, এই যে স্টাইল। ইনকাম করবেন আপনি, ব্যবসা করবেন আমি বিএনপির এসে বলবো যে ভাই আমি অমুক নেতা, ভাই সালাম আলাইকুম, প্রথমে সালাম দিলাম। সালাম দেওয়ার পর যদি আপনি মনে করলেন যে সালামের উদ্দেশ্য যদি বুঝে যান, গুড, যদি বুঝে যান যে কেন সালাম দিছে, আর যদি মনে করেন না 2000-এর লোক, তাহলে 2000, হ্যাঁ ছোটো ভাই লাঞ্চ করে নিও, আর বড় ভাই হলে আরেক রকমের চাপ। এইটা আছে কিনা আমাকে জানান। আপনারা চান না, কিন্তু আপনাদের কাছ থেকে সুবিধা নিতে চাই, এরকম যদি একজনও থাকে দলের আমাকে বলবেন। সব নেতা এখানে আছে, সিনিয়ররাও আছে, সিনিয়রদের দায়িত্ব, সিনিয়র না পেলে আমার দায়িত্ব। রাজনীতির নামে চাপ প্রয়োগ, ব্যবসায়ীদের উপর খবরদারি, ব্যবসায়ীদের উপার্জন নিজে নিয়ে নিজে কোনো কাজ না করে সংসার চালানো চলবে না, চলবে। বিএনপি তা হতে দেবে না, তারেক রহমান তা হতে দেবে না। আর আমি যদি আপনাদের প্রতিনিধি হই, আপনারা যদি ওই দায়িত্ব আমাকে দেন, তা হওয়ার কোনো সুযোগ নেই। আমি নীতি অথবা কিছু দুর্বৃত্ত লালন করার জন্য রাজনীতি করি না ভাই, কি স্পষ্ট ক্লিয়ার। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলছি, এখানে সব রাজনীতিবিদ আছে, সামনে বলছি, দুর্বৃত্তদের নিয়ে রাজনীতি আমি করি না। যে রাজনীতি করতে আসছে আপনাদের সেবক হতে আসছে, আপনারা মালিক, আমরা সেবক। এইটা যে মানে, এটা যে বোঝে, এটা যে করে, সে পলিটিক্স করবে, এর বাইরে কেউ পলিটিক্স করতে পারবে। আর যদি বলেন যে ভাই অসহায়, অমুক তো এসে চাপ দেয়, ভয় পাই, আমার জানাবেন দেই কত বড় সাহস আছে, আমি দেখব। আমার কাজ এটা আপনাদের কাজ না, কিন্তু আপনাদের কাজ একটা আছে, গোপনে গোপনে সহ্য করবেন, আতাত করবেন। আবার আগামীতে মার্কেট কমিটি হবে, ওই কলিমের পাওয়ার বেশি, ওরে যদি হাতে রাখি সেক্রেটারি হয়ে যাইব, আর গোপনে গোপনে সুবিধা হবে না, তাহলে সমাধান নাই। আপনারা যদি না চান, আপনাদের কাছ থেকে অবৈধ সুবিধা নেবে শেখ রবিউল আলম বেঁচে থাকতে হবে না। আর আপনারা যদি দল বাড়ি করেন, কোন গ্রুপ করবেন? নিউ মার্কেটে গ্রুপ আছে 3-4টা, ওই গ্রুপ হাতে থাকলে আমার মালও ভালো আসবে, সালামও বেশি পাবো, ইনকাম করি 10 লাখ, মাসে 50,000 দিতে সমস্যা কি? এভাবে যদি নিজের হিসাব মিলান, সমাধান নাই, সমাধান নেই। ক্লিয়ার কথা। মিথ্যা কথা বলে আপনাদের আশ্বস্ত করে ভোট ভিক্ষা করতে আসেনি, ভোট আরোহণ করতে আসছে। ভালো লাগলে নিশ্চয়ই দিবেন, দায়িত্ব দেবেন, পালন করব, ন্যায্যতার সাথে থাকবেন, দায়িত্ব আমার। কিন্তু আপনি নিজে ব্যবসায়ী হয়ে, অথবা এলাকার একজন 10টা বাড়ি আছে আপনার, আপনি নিজে নিজে একটু গুন্ডা পালবেন, একটু দুষ্টু ছেলেটারে পালবেন, আবার ফোন করে বলবেন বাড়ি একটু দেখতো, একটু সাইজ করে দিত, তার একটু সাইজও করাইবেন,
আবার নিজে একটু সাইজ হইবেন, কিছু দিবেন, আর আমার কাছে এসে বলবেন ভাই আইন শৃঙ্খলা খারাপ। সমাধান নাই, সমাধান নাই। সমাধান আছে, আপনি দিতে চাইবেন না, কি আপনাকে বলেন আমাকে বলবেন, আমি সবার সামনে বলছি, আমি গোপনে বলছি না। এখানে হিম্মত হলে এমন কোনো দল করা ছেলে নাই যে আপনাদের উপর চাপ প্রয়োগ করতে পারে আমরা থাকতে। কারণ আমরা কোনো বাহিনী রেখে আমরা এটা নেই না, বুঝা গেছে? আমরা জীবনে যা উপার্জন করেছি সব এই মানুষের প্রয়োজনে, দলের প্রয়োজনে খরচ করেছি। তো আমার কারো প্রতি দুর্বলতা নাই, আমি এদেরকে দমন করার ক্ষমতা সামনে বলছি রাখি, কারণ অনৈতিক সুবিধা নেই না। পার্সেস আমাকে করা যাবে না, শেখ রবিউল আলমকে পার্সেস করা যাবে না, কিন্তু শেখ রবিউল আলমকে আপনার দাঁড় গুড়ায় কালকে সকালবেলা আপনার বাসার সামনে পাবেন সেবক হিসাবে, যদি আপনি ন্যায্য হন, যদি আপনি ন্যায্য হন। অতএব আমরা এরকম একটা সম্প্রীতির সমাজ গড়তে চাই ভাই, একটা স্বস্তির সমাজ, একটা ন্যায্য সমাজ, যেখানে রাজনীতিবিদ জনগণ একত্রে আমরা থাকবো, সুখে দুঃখে পাশে থাকবো। আপনাদের যে সমস্ত সমস্যা আছে আমি জ্ঞাত হব, সমাধান করার জন্য সরকারে এবং পার্লামেন্টে গিয়ে বার্গেনিং করব। জনপ্রতিনিধি মানে কি? যে কাজটা আপনি করতে চান, আপনারা সবাই করতে চান। এত লোক তো সংসদে যাওয়া যায় না, যায়? 18 কোটি লোক সংসদে যেতে পারে? এই 18 কোটি লোক 300 লোককে মনোনীত করে পাঠায়। আমি আপনাদের ভয়ে যে কথা বলবো ওখানে, আপনাদের ভয়ে, আপনাদের ডিমান্ড, আপনাদের যন্ত্রণা, আপনাদের সমস্যা, এটা নিয়ে কথা বলবো। কথা বলে হয় ম্যানেজ করব, আর না হলে সরকারকে বাধ্য করবো। এটা হলো আমার কাজ। আপনারা যদি আমাকে পাশে রাখেন, আমার দলকে যদি নির্বাচিত করেন, আমাকে যদি সে সুযোগ করে দেন, কথা একটা অমর্যাদা করব না। সেই যে আস্থা আপনারা উপর রাখবেন, আমার উপর অমর্যাদা করব না। আর কোনো ইভিল, যেটাকে বলে ইভিল, দুষ্কৃতিকারীর সমর্থন এবং সহযোগিতা আমার কাছে থাকবে না। আপনারা এটা নির্দ্বিধায় করতে পারেন। বলতে ভয় পান সবার সামনে, আমাকে মেসেজ করে দিন, পরে দেখবেন যে অ্যাকশন হচ্ছে কিনা। নাহলে আমার পরের দিন এসে বলেন ভাই কথা তো রাখেন নাই। আমার কথা একটাই, রাজনীতি যারা করতে আসছে, মানুষের সেবা করতে আসছে, মানুষের পাশে থাকতে আসছে, কিছু না হলেও মানুষকে সালাম দিতে আসছে, কিছু পারে না সালাম দেবে, কিন্তু রাজনীতির নামে চাপ প্রয়োগ করে অর্থবিত্তর মালিক হবে, বাহিনী গঠন করবে, কোনো সুযোগ নেই এখানে। এই দলে নাই, তারেক রহমানের দলে নাই, আর শেখ রবিউল আলমের এলাকায় নাই। আপনারা ভালো থাকুন, যে কোনো সমস্যায় শেয়ার করবেন। আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, সমৃদ্ধ হোক, এই প্রত্যাশা করছি। আমার নেত্রী, গণমানুষের নেত্রী, অবিসংবাদী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন আপনাদের অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতায়নের জন্য, সমৃদ্ধ রাষ্ট্র বানানোর জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব রক্ষার জন্য আপোষ করেননি, সংগ্রাম করেছেন। সংগ্রাম করতে গিয়ে তিনি শুধু 18 কোটি মানুষের নেত্রী হন নাই, উপমহাদেশের নেত্রী হয়েছেন। বহির্বিশ্বে আজকে গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস যারা করেছেন, তাদের 3-4 জন নেতাকে উল্লেখ করলে বেগম খালেদা জিয়া একজন। কেন হয়েছে সেটা? এই দেশ এবং জনগণকে তিনি ধারণ করতেন। তিনি আমাদের আইডল, তিনি আমাদের প্রতিকৃতি, তিনি আমাদের নেত্রী, আমরা তার কর্মী। সেটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই আপনাদের সেবা করে, নট চাপ প্রয়োগ করে। এটা যারা বোঝে না এখানকার বিএনপি নেতা কর্মীরা, আমি আবারও বলছি তাদের দল করার দরকার নেই। জীবন ভাই অর্থের জন্য ভিখারিরও যায়। ভিখারি কি না খেয়ে থাকে নাকি? না। থাকে না। যে লোক রিক্সা চালায় না খেয়ে থাকে নাকি? না। তো দাও করতে আসছেন, প্রয়োজনে অনাহারে থাকবেন, 3 বেলার জায়গায় 1 বেলা খাবেন, কিন্তু মানুষের অধিকার হরণ করে অন্যের উপার্জিত খাবার আপনি খাইতে যেন না প্লিজ। স্বস্তি নাই, শান্তি নাই, ইহকালেও নাই, পরকালে তো নাই। তো আমরা সেখানে যেতে চাই না ভাই। আমাদের অর্থবিত্তর একটু কম থাকলো, যা উপার্জনকারী তাই দিয়ে চলি। তো এই স্যাক্রিফাইস বিএনপি নেতাকর্মীরা যদি না করে, তাহলে তাদের আগামীতে দল করা হবে কিনা এটা তাদের ভেবে দেখতে হবে। আর যদি বলেন এটা ছাড়া চলে না, তাহলে দল করার দরকার নেই, দলের বাইরে গিয়ে অনেক কিছু করেন, প্রশাসন দেখবে আপনাদের কি করা যায়, আর আমিও দেখবো কি করবো, কি করা যায় অন্যায় করলে। কিন্তু দলের বদনাম করা যাবে না। এখানে যারা স্থানীয় নাগরিক আছে, যারা ব্যবসায়ী আছে, তাদের পাশে থাকবেন, তাদের সহযোগিতা করবেন। পাশে থেকে গিয়ে আবার মনে করেন যে আবার আরেক রকম না, ওনারা ডাকলে ওনাদের পাশে এসে দাঁড়াবেন, ওনাদের সমস্যাগুলি সমাধান করবেন। আবার সারাক্ষণ পাশে থাকেন না, তাহলে তো আবার আরেক রকম। সবকিছু মিলে ভালো থাকুন আপনারা। আর আপনাদের যদি অন্য কোনো কিছু থাকে, অন্য কিছু মনে করেন যেটা প্রকাশ্যে বলা যায় না সমস্যা, আমাকে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। সবাই দলের সাথে থাকুন, আগামী নির্বাচনে আমাদেরকে সমর্থন দিন। আমরা এই আহ্বান জানিয়ে আপনারা যে কোনো পরিস্থিতিতে আমাকে পাশে রাখবেন, আর আমি আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
ভাই আলমগীর ভাই আলমগীর ভাই আলমগীর ভাই ভালো ভাই আমাদের ভালো ভাই আজকের না ভালো ভাই আগের ভালো ভাই